প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী। যদিও তোমাদেরকে পূর্বেই বলেছিলাম আরেকটি ক্লাসে, তো হয়তো তোমরা অনেকেই ক্লাসটি মিস করেছো, দেখোনি। সেই জন্য তোমাদেরকে আবারও বলছি, মনে রাখবে এই নিয়মগুলো কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রণয়ন করা হয়েছে। সুতরাং সবাইকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। মূল্যায়ন পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে সেটি হচ্ছে A4 সাইজের কাগজের খাতা। অর্থাৎ A4 সাইজের তুমি যদি 3-4টি কাগজ নিয়ে স্ট্যাপলার করে এটি খাতা তৈরি করে নাও, তাহলে আমার মনে হয় হয়ে যাবে। অর্থাৎ তোমার যতটুকু প্রয়োজন তুমি কিন্তু ততটুকু নিয়ে নিবে। এরপর পয়েন্ট দেখো, খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণী, শাখা, রোল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে, যেমনটি তোমাদেরকে আমি কিছুক্ষণ পূর্বে দেখিয়েছি। প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে। মনে রাখবে একটি অ্যাসাইনমেন্টের জন্য একটি খাতা তৈরি করতে হবে। খাতায় কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আবারও বলছি, দেখো, খাতায় কোনোভাবেই লাল কালির কলম ব্যবহার করা যাবে না। এটি তোমাদের জন্য একটি ওয়ার্নিং। মনে রাখবে যে লাল কালির কলম ব্যবহার করা যাবে না। সবগুলো খাতা একই সাইজের হতে হবে, অর্থাৎ সবগুলো খাতাই তোমরা A4 সাইজে করে রাখবে। সেজন্য আমি আমার যারা ছাত্র রয়েছে তাদেরকে অ্যাডভাইস করি যে তোমরা অবশ্যই অনেকগুলো পেজ একসাথে কিনে রাখবে। A4 সাইজের অফসেট পেজ কিনলে ভালো হয়, তাহলে অফসেট পেজে লিখলে তোমার লেখাটাও কিন্তু সুন্দর হবে। হাতের লেখা সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা 3টি অ্যাসাইনমেন্ট দেখেছি হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, সুতরাং আমি বলতে চাই যে তোমরা অবশ্যই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, কাটাকাটি করবে না, এবং তোমার লেখাগুলো যেন স্পষ্ট বোঝা যায় সেটি অবশ্যই তুমি খেয়াল করবে। অন্যজনের থেকে দেখে দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না। মনে রাখবে যে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণই তোমার চিন্তা চেতনার প্রতিফলন, এবং তুমি কি শিখতে পেরেছো তার একটি শিখন ফল এখানে দেওয়া হচ্ছে। তোমাদের বারবার অনুরোধ করার কারণেই আমি আজকের এই ক্লাসটি তোমাদের জন্য দিচ্ছি। না হলে অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের নিজে থেকেই তৈরি করা উচিত। সেজন্য বলে রাখা প্রয়োজন যে তোমরা তোমাদের যে বই রয়েছে সেই বইটি অবশ্যই ভালোভাবে পড়বে। বইয়ের যে নির্দিষ্ট অধ্যায় রয়েছে, পাঠ রয়েছে, সেগুলো ভালো করে পড়বে। এবং আমি যে তোমাদেরকে উত্তরগুলো দিচ্ছি সম্পূর্ণ তার উপর নির্ভর করবে না। নিজেরাও কিন্তু কিছু বই থেকে দেখে কিছু, এবং অন্যান্য মাধ্যম থেকে, সোর্স থেকে, বা তোমাদের বড় যারা রয়েছে তাদের থেকে জিজ্ঞেস করে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে। জমাদানের ব্যর্থতার জন্য কোনো প্রকার সুপারিশ, অনুরোধ, আবেদনপত্র গ্রহণ করা হবে না। শিক্ষার্থীদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, তোমরা লক্ষ্য করে দেখো। 1 নভেম্বর থেকেই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা জানো আজকে আমাদের অ্যাসাইনমেন্ট অনেকগুলো জমা হয়ে গিয়েছে। 1 মাসব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে। আমরা আশঙ্কা করছি হয়তোবা তোমাদের বার্ষিক পরীক্ষা নাও হতে পারে। আমরা শুধুমাত্র সেই ঘোষণার অপেক্ষায় রয়েছি। তো সেই হিসেবে এই মূল্যায়নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসাইনমেন্টগুলো তোমরা অত্যন্ত মনোযোগের সাথে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই 1 মাস প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উক্ত সময় কেউ বাড়ির বাইরে বা আত্মীয় স্বজনের বাড়িতে কোনো ক্রমেই যাওয়া যাবে না। অ্যাসাইনমেন্টের জন্য শিরোনাম পৃষ্ঠা গুরুত্বপূর্ণ, এখানে লেখার ক্ষেত্রে আসবে। আমি তোমাদের জন্য আবার বলে দিচ্ছি, দেখো, বিষয়ের নাম, লেখকের নাম, শিক্ষকের নাম, কোর্সের নাম, বিভাগের নাম, বিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম, এবং সবশেষে লেখা জমা দেওয়ার তারিখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাসের শুরুতেই কিন্তু আমি এই বিষয়টি দেখিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র যারা রয়েছে, ছাত্রছাত্রী, তাদের জন্য বলছি, ব্যবসায় উদ্যোগ এই বিষয়ের জন্য অ্যাসাইনমেন্ট নাম্বার 1 প্রণয়ন করা হয়েছে, এবং সেখানে তোমাদের অ্যাসাইনমেন্ট বলা হয়েছে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা ছকে প্রদর্শন করো। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়ের উপরে তোমাদের বইতে যে অধ্যায় রয়েছে সেটা অবশ্যই তোমরা অধ্যয়ন করে নিবে। কেউ যদি অধ্যয়ন করে না থাকো তাহলে আমি তোমাদেরকে অ্যাডভাইস করব তোমরা অবশ্যই তোমাদের বই থেকে অধ্যয়ন করে নিবে। একটি কথা মনে রাখবে যে টেক্সট বুকের অধ্যয়ন ব্যতীত কোনো উপায় নেই, এর কোনো ব্যত্যয় করা যাবে না, এর কোনো বিকল্প নেই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দেখে নিব যে নবম শ্রেণী ব্যবসায় উদ্যোগ বিষয়ের অ্যাসাইনমেন্ট নাম্বার 1 যে প্রশ্ন করা হয়েছে, ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা ছকের প্রদর্শন। আমি এখানে চেষ্টা করেছি তোমাদেরকে উত্তরটি এভাবে সাজানোর জন্য। আশা করি তোমরা এর থেকেও ভালোভাবে সাজিয়ে নিতে পারবে এবং বিভিন্ন সোর্স রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা উত্তরগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করবে। আমি আগেই বলেছি তোমাদের যে বই রয়েছে সেখান থেকেও তোমরা পড়ে নিবে এবং তোমাদের মতো করে সুন্দরভাবে প্রতিবেদনটি অর্থাৎ অ্যাসাইনমেন্টটি তোমরা প্রণয়ন করবে এবং তোমাদের শিক্ষকের নিকট যথাসময়ে সাবমিট করবে। তোমরা এখনো যারা করতে পারোনি তারা আশা করি অবশ্যই সুন্দরভাবে তৈরি করে প্রদান করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি কথা বলতে বলতে অনেকক্ষণ চলে গিয়েছে। আশা করি তোমরা এই সময়ের মধ্যে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পেরেছো। আমি তোমাদেরকে সুযোগ করে দিচ্ছি, তোমরা কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। জি, স্ক্রিনশটের জন্য তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি। ওকে, তো তোমরা এখন এটা একটু পড়ে দিচ্ছি আমি তোমাদেরকে, এই কথাগুলো অবশ্যই বোঝা দরকার, সেজন্য আমি পড়ে দিচ্ছি। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা 6 প্রদর্শন। মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দিনে দিনে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। তোমরা জানো যে মানুষের চাহিদার কোনো শেষ নেই, সুতরাং তার চাহিদা অনুযায়ী সেই বিভিন্ন জিনিস পেতে চায় এবং সেই জন্যই কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা আরও বাড়তে থাকে। ফলে শুরু হয় কৃষিকাজ, পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্যদ্রব্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। অর্থাৎ মানুষ তখন তার চাহিদা পূরণের জন্য বিভিন্ন কর্মকাণ্ডে নিমত্ত হয় এবং সেই কর্মকাণ্ডের মাধ্যমে সে কিন্তু তার চাহিদাগুলো পূরণ করার জন্য চেষ্টা করে এবং একজন বা একটি গোষ্ঠীর মানুষের মধ্যে সেই চাহিদাগুলো কিন্তু পূরণ করা সম্ভব হয় না। সেজন্যই কিন্তু মানুষ একে অপরের সাথে বিভিন্ন পণ্যদ্রব্য নিয়ে বিনিময় করে থাকে এবং এইভাবেই কিন্তু ব্যবসায়ের উৎপত্তি ঘটে থাকে। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও মানুষের প্রয়োজন মেটেনি। মানুষের প্রয়োজন বিভিন্ন সময় ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ অব্যাহত রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে যে মানুষের চাহিদা অপরিসীম। একটি চাহিদা যখন পূরণ হয় তখন কিন্তু আরেকটা চাহিদা এসে তার সামনে এসে দাঁড়ায়। সেই হিসেবে মানুষের অবশ্যই অনেক চাহিদা রয়েছে এবং সেই চাহিদাগুলো তাকে পূরণ করতে হয় এবং এভাবে কিন্তু বিভিন্ন রকমের ব্যবসার উৎপত্তি বা ক্রমবিকাশ ঘটে চলেছে এবং অদ্যবধি তোমরা নিশ্চয়ই সেটি লক্ষ্য করবে। যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি যে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, যেমন ধরে টেলিভিশন, আমরা একসময় সাদা কালো টেলিভিশন ব্যবহার করতাম, এরপরে রঙিন টেলিভিশন, এরপরে এলসিডি, এলইডি, এখন অনেক আরও টেলিভিশন রয়েছে, এমনকি স্মার্ট টেলিভিশন রয়েছে যেখানে ইউটিউব পরিচালনা করা সম্ভব হয়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এইগুলো সব কিন্তু মানুষের প্রয়োজন, কিন্তু মানুষের প্রয়োজন বা চাহিদা কখনোই মিটাবার নয়, কিন্তু মানুষ তার প্রয়োজন মিটানোর জন্যই কিন্তু বিভিন্ন ব্যবসায়ের উৎপত্তি বা ক্রমবিকাশ করে যাচ্ছে। তো দেখো, ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে রৌপ্যের মুদ্রা ও পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে প্রাচীন, মধ্য, আধুনিক এই 3 পর্যায়ে বিভক্ত করা যায়। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা 6 প্রদর্শন করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাকে 3 যুগ ভাগ করা যায়। সেগুলো হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তো আমরা এইগুলো যে 3টি যুগ রয়েছে বা 3টি ধারা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। অত্যন্ত অল্প পরিসরে আমি তোমাদেরকে বর্ণনা করব। আশা করি তোমরা বিস্তারিত নিচে থেকে তৈরি করে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, প্রাচীন যুগের আমি কয়েকটি পয়েন্ট বলে দিচ্ছি, মনে রাখবে। প্রাচীন যুগ যেমন পশু শিকার, এই সম্পর্কে তুমি 2-4 লাইন লিখে দিবে। মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়। মনে রাখবে প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে তুমি যদি 2-4 লাইন করে লিখে দাও, নিচে থেকেই লিখতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমাদের অ্যাসাইনমেন্টটি অত্যন্ত সুন্দর হবে। এরপরে রয়েছে মধ্যযুগ, বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার। এরপরে দেখো, বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার। তারপরে রয়েছে কাগজি মুদ্রার প্রচলন, বাজার ও শহর সৃষ্টি, ব্যবসা সংগঠনের উদ্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে সর্বশেষ যে যুগটি রয়েছে বা সর্বশেষ যে ভাগ রয়েছে সেটি হচ্ছে আধুনিক যুগ। আমরা আধুনিক যুগে বসবাস করছি। দেখো, শিল্প বিপ্লব, প্রযুক্তির উন্নয়ন,
বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন, ব্যাংক ও বীমা ব্যবস্থার সম্প্রসারণ, এটিএম কার্ড প্রচলন, মোবাইল ব্যাংকিং চালু। আশা করি আমরা আধুনিক যুগের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সম্পর্কে অবগত রয়েছি। তোমরা প্রতিটি পয়েন্ট দিয়ে 2-3 লাইন করে লিখে দেবে। আশা করি তাহলে তোমাদের যে আজকের প্রতিবেদন নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ ব্যবসায় উদ্যোগ নিয়ে, সেটি মনে হয় তোমরা নিশ্চয়ই এই ক্লাস দ্বারা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু উপকার করার জন্য, যাতে করে তোমরা ক্লাসটি ভালোভাবে দেখে আমার মনে হয় সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি তোমরা সফলভাবে তৈরি করতে পারবে। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের যারা কাজিন রয়েছে, তোমাদের সহপাঠী রয়েছে, সবার সাথে ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। আরেকটি কথা বলে রাখা প্রয়োজন যে তুমি যদি শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো ক্লাস পেতে চাও তাহলে আমার মনে হয় তুমি সঠিক চ্যানেলটি দেখছো, এবং এই চ্যানেলে শিক্ষা বিষয়ক ক্লাসগুলো আপলোড করা রয়েছে। বিশেষ করে ইংরেজি ক্লাসগুলো অবশ্যই আপলোড করা হয়েছে। তোমরা কিন্তু সেখান থেকে সবগুলো ক্লাসের বিষয়ে দেখে নিতে পারো। তোমাদের বন্ধু বান্ধব সবাইকে এই বিষয়টি অবগতি করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।